আজ 12ই জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ। ভারতবর্ষের ইতিহাসে এই দিনটি জাতীয় দুর্যোগ হিসাবে পরিচিত। সারা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমাদের বিদ্যালয় রামকৃষ্ণ সারদা মিশনারি বিদ্যাপীঠ আজ আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানানোর জন্য এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে। আর এই 159তম জন্মদিনে স্বামীজিকে আমাদের তরফ থেকে জানায় বিনম্র শ্রদ্ধা ভালোবাসা এবং আমাদের সকলের তরফ থেকে আন্তরিক। আর আমাদের বিদ্যালয়ে এই রামকৃষ্ণ মিশনে স্বামীজি এক বিখ্যাত মূর্তি উন্মোচন করা হবে। প্রথমেই আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করব এই মূর্তি বা এই পূর্ণ মূর্তি উন্মোচনের মধ্যে। এই কাজে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের সম্মানীয় সম্পাদক মাননীয় শ্রী গণেশ চন্দ্র মোদক মহাশয়কে। তাকে এই কাজে সাহায্য করবেন, সম্বর্ধনা জানাবেন এবং তার প্রতি থাকবে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। সমর্থন করছি। আমরা খুব খুশি আজকে মাননীয় শ্রীযুক্ত গণেশ কুমার সাহা মহাশয়কে আমাদের এই অনুষ্ঠানে সভাপতি হিসাবে পাওয়ার জন্য। এবারে আমরা আমাদের আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানের শুভ সূচনা করব এক উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। তুমি স্বাগত এসো এসো হে মহামানব শরণাগত, তুমি স্বাগত এসো এসো হে মহামানব হয়ে আগত করো বর্ষণ তোমার জ্ঞান আর তোমার সুরভ শরণাগত, তুমি স্বাগত এসো এসো হে মহামানব।
সাধন, তুমি পূজন, তুমি ভক্তি কুসুম চন্দন, তুমি বসন, তুমি ভূষণ, তুমি কোটি হৃদয় চন্দন, তুমি কোটি হৃদয় স্পন্দন, শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি সত্যম, তুমি শিবম, তুমি সুন্দর চিরযৌবন, তুমি সত্যম, তুমি শিবম, তুমি সুন্দর চিরযৌবন, তুমি শাসন, তুমি বারণ, তুমি সত্যের অনুসন্ধান, শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি জীবন, তুমি স্বপন, তুমি শক্তির অনুরণন, তুমি জীবন, তুমি স্বপন, তুমি শক্তির অনুরণন, তুমি চেতন, তুমি কেতন, তুমি ধর্মের সেতু বন্ধন, শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব, শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। হয়ে আগত করো বর্ষণ, তোমা জ্ঞান আর তোমা সৌরভ, শরণাগত তুমি সুস্বাগত, এসো এসো হে মহামানব, এসো এসো হে মহামানব, এসো এসো হে মহামানব। মালাকে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ে আগত এই মুহূর্তে বিশিষ্ট অতিথি মাননীয় শ্রী উৎপল হাজরা মহাশয়। প্রত্যেকে হাততালি দিয়ে অভিনন্দন জানাও। শুভাকাঙ্ক্ষী পৃষ্ঠপোষক বলে আমরা যাদেরকে সবসময় পাশে পাই, বিভিন্ন বিপদে, বিভিন্ন সমস্যায়, বিভিন্ন সুবিধায়, বিভিন্ন আনন্দে আমরা যাদের সবসময় সঙ্গে পেতে চাই, স্বামীজি আমাদের সেই নিঃস্ব হওয়া থেকে বাঁচিয়েছেন। স্বামীজি শিখিয়েছেন ধর্ম আলাদা, কিন্তু মানব ধর্ম তার উপরে কোনো ধর্ম হয় না। উনি প্রথমে আমাদেরকে শিখিয়েছেন জীবের প্রেম করে সেইজন ছবিতে ঈশ্বর, ঈশ্বর আগ্রহ নয়, জীবের যে প্রেম করেছে, জীবকে যে ভালোবাসে, তিনি আমাদেরকে আসল ঈশ্বর হিসাবে আগেই আমাদের চিহ্নিত করা উচিত। যুব সমাজ মিলে আমাদের ভবিষ্যতের কারণরা, আমাদের পৃথিবীকে যারা পরিচালনা করবে এই যুব সমাজ, তাদেরকে সম্মান দেওয়া, তাদের সুযোগ দেওয়া, সেটা স্বামীজিকে শিখেছে। এই জন্য ওনাকে যুব নায়ক বলা হয়। নিজের মাতাকে অবহেলা করে, নিজের দেশের মাতাকে অবহেলা করে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশের মানুষকে অবহেলা করে যারা ভোক্তাকে পুজো করে ভুলতে চেয়েছেন সমস্ত কিছু, তাদেরকে উনি গোমাতার সন্তান হিসেবেই চিহ্নিত করে বহু জায়গায় দেখতে পেয়েছি।
যেমনই সর্বধর্ম সমন্বয়ে কথা বলছেন, তেমনই হিন্দু ধর্মকে সারা জাগ্রত করার জন্য বলেছেন। কিন্তু কোন ধর্মের প্রতি অবহেলা করে নাই, অবহেলা করে নাই, কোন ধর্মকে শেষ করে নাই, সমাপ্ত করে নাই, এই বার্তা উনি দিয়েছেন। আজ আমাদের দেশে সত্য প্রয়োজন আমরা একে অপরের কাছ থেকে বিভাজনের কথা শুনছি। কিভাবে আমরা একে অপরকে বিভাজন করতে পারি, কিভাবে আমরা একে অপর থেকে আলাদা, সেটা হিন্দুর মধ্যে আমরা কারা কারা আলাদা, কোনটা কোন হিন্দু, কোনটা কোন ধরনের জাতি উপজাতি, অথবা মুসলিমদের মধ্যে তাই অথবা খ্রিস্টানদের মধ্যে তাই, এই আলাদা করার বাণী উনি শেখাননি। উনি সর্বধর্ম সমন্বয়ের কথা শিখিয়েছেন। যেমন গুরুর কাছ থেকে উনি শিক্ষা পেয়েছেন তেমনই শিখিয়েছেন। আমাদের যুব সমাজের কাছে এই আবেদন, নিজেরা হিংসা ভুলে, প্রতিশোধ ভুলে সবাই যদি কাঁধে কাঁধ লাগিয়ে আগামী দিনে কাজ করি, তাহলে স্বামীজির উদ্দেশ্য সাধিত হবে। আমরা ছেলে একটা সুন্দর ভারতবর্ষ হিসেবে দেখতে পাবো। সারা বিশ্বের দরবারে যেমন উনি শিকাগো থেকে প্রধান বার্তা দিয়ে ভারতবর্ষকে সামনে এনেছিলেন, যেমন সেই আমাদের মাথায় মুকুট এসেছিল, সেই মুকুট আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো। সেই মুকুট ভারতবর্ষকে আরো উজ্জীবিত করবে, ভারতবর্ষকে আরো উন্নত করবে, এবং সেই মুকুট ভারতবর্ষের প্রকৃত পরিচয় হবে। আমাদের দেশে স্বামীজিকে বহু কষ্ট করতে হয়েছে। আমি গল্প শুনেছি, স্বামীজি যখন একটা বৈপ্লবিক সিদ্ধান্ত বাস্তবায়ন করে সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষকে উন্নত জাতি হিসেবে লিখে এসেছেন, সেই সময় আমার দেশের একজন বা একটা সম্প্রদায় স্বামীজিকে শিয়ালদা স্টেশন থেকে একটা তৎকালীন ঘোড়ার গাড়িতে করে ওনাকে নিয়ে সম্বর্ধনা দিয়েছিলেন। আমি সেই দলের নাম বলছি না, সেই পার্টির নাম বলছি না, হয়তো অনেকেই জানেন। তারপরে ওনাকে সম্বর্ধনা দিয়ে, ওনার মানা দিয়ে তখন থেকে সেই সময় বলেছিলেন 186 টাকা টোটাল বিলটা হয়েছে, আপনি বিলটা আপনি দিয়ে দেবেন। স্বামীজি বলেছিলেন, আমি তো বিশ্বম্বর সন্ন্যাসী, আমি কি করে এই গাড়ির বিল শিয়ালদা স্টেশন থেকে এই জায়গায় আসার জন্য তার বিল দেবো? এটা কিছুই ছিল না, ছিল শুধুমাত্র অপমান করার একটা পদ্ধতি। স্বামীজিকে বলা হতো বেকার যুবক, আর রামকৃষ্ণ পরমহংসকে বলা হতো যক্ষারূপী। ওই যক্ষারূপীর কাছে বেকার যুবকরা গিয়ে বিভিন্ন ধরনের সমাজ বিরোধী কথা বলছে। স্বামীজি গা করেননি এই সমস্ত কথায়। সেই সমস্ত কথাকে অতিক্রম করে তার নিজের আদর্শে অবিচল থাকে সারা বিশ্বের কাছে, সারা ভারতবর্ষকে, ভারতবাসীকে উন্নত চিত্র তুলে ধরেছেন। তাই আজকে আমরা বিশ্বের কাছে এত উন্নত জাতি, যে চিত্র আমাদের বিশ্বের কাছে আছে, সেই বিশ্বের কাছে তুলে ধরবার যে নায়ক ছিলেন তিনি স্বামীজি। আমাদের যুব সমাজের কাছে আমার ভারতবর্ষ অনুরোধ, স্বামীজির মূল বার্তাকে সংগ্রহ করবেন না, প্রচার করবেন না, স্বামীজি সম্পর্কে জানুন। বিভিন্ন ভাষায়, বিশ্বের এমন কোনো ভাষা নেই যে ভাষায় স্বামীজির আদর্শ, স্বামীজির লেখা প্রকাশিত হয়নি। সমস্ত ভাষায় আছে। সেই ভাষা বইগুলো পড়ে স্বামীর সম্পর্কে সঠিক ধারণা নিয়ে স্বামীজির আদর্শ উন্নত হয়ে আপনার আগামী দিনে আমাদের দেশের জাতিকে আরো উন্নত চিত্তে নিয়ে যাবেন, উন্নত পথে নিয়ে যাবেন, এই কামনা, এই আশা করে আমি স্বামীজি সম্পর্কে সচেতন প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। 158 বছর আগে আজ থেকে কলকাতাতেই জন্মগ্রহণ করেছিলেন বাঙালি পরিবারে। স্বামী বিবেকানন্দর বাবা ছিলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার বিশ্বনাথ দত্ত। আমরা প্রত্যেকেই জানি অত্যন্ত উচ্চ শিক্ষিত মার্জিত পরিবারে জন্মলাভ করেও
সারা পৃথিবীর বুকে যিনি অতি সাধারণ থেকে সাধারণতম জায়গায় পৌঁছে গেছিলেন, মানুষের জাতিগত ভেদাভেদ, বর্ণগত ভেদাভেদ, সমস্ত ধরনের বৈষম্যকে দূরে সরিয়ে রেখে মূর্খ জাতি, দরিদ্র জাতি, নিচু জাতি প্রত্যেককে একটি জায়গায় রেখে সুন্দর ভারতবর্ষ, সুন্দর পৃথিবী গড়ার পথিকৃৎ স্বপ্ন যিনি দেখিয়েছিলেন তিনি স্বামী বিবেকানন্দ। তার জন্মদিনকে আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করছি। এই ভাবনাটা এসে কিন্তু অনেক পরে। স্বামীজি মরে গেছেন, আমাদের ছেড়ে গেছেন, আমরা জানি 1902 সালে। সেটাও আজ থেকে 118 বছর অতিক্রান্ত হয়ে গেল। স্বামীজি জন্মেছিলেন 1863 সালে। স্বামীজি মাত্র 39 বছর আমাদের মাঝে ছিলেন। এত অল্প একটা সময়ের মধ্যে দিয়ে সারা পৃথিবীর বুকে হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে প্রতিষ্ঠা। আমরা 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার হাঁটতে গেলে ক্লান্ত হয়ে পড়ি, হাঁটতে পারি না। মানুষের সঙ্গে একটু কথা বলতে গেলে বিরক্ত হয়ে পড়ি, সময় দিতে চাই না, মানুষকে শুনতে চাই না। মানুষের ভিতর তার জ্বালা, তার কষ্ট, তার যন্ত্রণা, তার যে সমস্যাগুলোকে আমরা ভারতবর্ষের কন্যাকুমারী থেকে হিমালয়ে আলমোড়ায় আসলো বিবেকানন্দ মঠ করেছে। আমি নিজে গেছি 2 বার 3 বার 4 বার গেছি। আমার মনে
পুঁথিগত বিদ্যা এবং পারিপার্শ্বিক বাহ্যিক জগতের থেকে তিনি শিক্ষা গ্রহণ করতে চাইলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন পারিপার্শ্বিক বাহ্যিক জগৎ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যে শিক্ষা আমাদের জীবন গঠনের শিক্ষা। তিনি আরো চেয়েছিলেন যে আমাদের প্রকৃত কারিগর, প্রকৃত মানুষ গড়ে তুলবে। তিনি আমাদের শিক্ষা চেয়েছিলেন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা। তাই তো তিনি আমাদের মাঝে এখনো তিনি চির বিরাজমান, ভবিষ্যতেও তিনি থাকবেন। শিক্ষা কি জিনিস সেটাও আমাদের বুঝিয়েছে। ভিতরে নেব, পরীক্ষার খাতায় গিয়ে সেটা বমি করে দেব, কিন্তু তিনি এটা কিন্তু বিশ্বাস করতেন না। আমাদেরকে এর বাইরে বেরিয়ে আসতে হবে। এই বমি করে দেওয়া না, খাতার উপর গিয়ে বমি করতে হবে, এটা কিন্তু আমাদের ভুলে যেতে হবে। ভবিষ্যতে আমাদেরকে আরো বড় হতে হবে, আমাদের শিক্ষা জগৎকে আরো উন্নত করতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে কিন্তু আমরা স্বামীজিকে প্রকৃত সম্মান দিতে পারব। তিনি প্রকৃত সম্মান তখন অর্জন করতে পারবেন যখন আমাদের এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে। তিনি যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজাতে চেয়েছেন সেভাবেই যদি আমরা সাজাতে পারি তবেই কিন্তু আমাদের স্বামীজিকে প্রকৃত সম্মান, প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শ্রী গণেশচন্দ্র মোদক মহাশয়, শ্রী গৌতম রায়, শ্রীযুক্ত উৎপল হাজরা মহাশয়, এখানে সকলে উপস্থিত শিক্ষক শিক্ষিকা, স্টুডেন্ট, আমি সত্যি এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে গর্বিত এবং আনন্দিত বোধ করছি। আমরা সকলে জানি যে আজকে 12 জানুয়ারি 1863 সালে স্বামীজি এইখানে জন্মগ্রহণ করেছিলেন এবং এই স্কুল প্রাঙ্গণে তার এই মূর্তি উন্মোচন করে বা প্রতিষ্ঠা করে আমরা শুধু গণবাবু গর্বিত নয়, আমরা সবাই গর্বিত। ইনফ্যাক্ট আমি আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই একটা ভালো কাজ করার জন্য। প্রথা অনুযায়ী আমাকে কিছু বলতে বলা হয়েছে, কিন্তু আমি কিন্তু খুব ভালো বক্তা নই, আমার কাজটা অন্য, আমার বক্তৃতা নেওয়া আমার স্টাডি না। সুতরাং তারপরে আমি যখন হাজরা মহাশয়ের বক্তব্য শুনলাম, গণেশবাবুর বক্তব্য শুনলাম, আমার কাজটা কিন্তু খুব সোজা হয়ে গেছে। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমাকে যেহেতু কিছু বলতে হবে, আমি কিছু তৈরি করেছিলাম, সেগুলো দেখছি এখন সব অপ্রাসঙ্গিক হয়ে গেছে, সবাই সবকিছু বলে দিয়েছে। তো আমার কাজটা খুব সহজ হয়ে গেছে। আমি তবু কিছু কিছু কথা বলবো এবং আপনাদের বেশি সময়ও নেব। সেই আমি এখান থেকে আমার কিছু লেখার থেকেই আমি বলছি। স্বামীজির স্বল্প জীবনকালে মাত্র 39 বছর। তার কর্মকাণ্ড, জীবন দর্শন এতটাই সুদূরপ্রসারী ছিল যে আমাদের মতো ক্ষুদ্র লোকের পক্ষে তা মাপা বা গুছিয়ে বলা বেশ কষ্টসাধ্য। হাজরা সাহেব বলছিলেন যে তার কাজকর্ম, আগের যে ব্যক্তি এত বেশি ছিল যে তাকে এই স্বল্প সময়ের মধ্যে কিছু ঠিকভাবে বলাটাও বেশ কষ্টের ব্যাপার, এবং আমি সেই চেষ্টায় কখনোই যাব না। এছাড়াও আমি একটা কথা বলতে চাই যে ওনাদের কথা অনুযায়ী, কথা সূত্র ধরেই, যে আমরা প্রায় 150 বছরের বেশি পার হয়ে গেছে তিনি যখন এই পৃথিবীতে ছিলেন, কিন্তু আজও তার কাজকর্ম নিয়ে, তার চিন্তাধারা নিয়ে আগেও যেমন প্রচুর গবেষণা হয়েছে, আজও সেই গবেষণা চলছে। সারা শুধু দেশে নয়, বিদেশেও
তার কাজকর্ম নিয়ে, তার চিন্তাধারা নিয়ে, ফিলসফি নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে, যেটা আমরা প্রায় মাঝে মাঝে দেখতে পাই এবং আমাদেরকে একটা অন্যরকম আলো যোগায়। আমরা তার কথা, তার দর্শন শুনে আমরা নিজেদেরকে সমৃদ্ধ অনুভব করি। তিনি হিন্দু, এটাও আমরা অনেক লেখা করেছি যে তিনি হিন্দু ধর্ম প্রচারের সাথে সাথে দেশমাতৃকার প্রতি টান, দেশবাসী এবং বিশেষ করে যুব সমাজের প্রতি তার দায়বদ্ধতা ও নারী সমাজের কল্যাণ কামনা ও উন্নতির জন্য চেষ্টা আজকেও আমাদের সেই রাস্তা, সঠিক রাস্তা দেখায়। তার ভাবনা চিন্তা যে এত এইসব বিষয়ে তার ভাবনা চিন্তা যে কতখানি সুদূর প্রসারী, সেটা আজকেও আমরা বোধ করি। এটা একটা ভীষণ খাঁটি কথা। তিনি বিশ্বাস করতেন নারী জাগরণ, এবং শুধু নারী জাগরণ মানে প্রকৃত নারী শিক্ষা। তিনি বলতেন যে পুরুষরা শিক্ষা পায় নিজের উন্নতির জন্য, কিন্তু নারীরা শিক্ষা পায় তার পরিবারের উন্নতি। নারী শিক্ষাটা প্রকৃত শিক্ষা, যেখানে পুরো পরিবার, সে শুধু ইন্ডিভিজুয়াল তার উন্নতি হয় না, সেখানে তার পুরো পরিবার তার উন্নতি হয়। তার ছেলে মেয়েকে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যায়, সবকিছু সে পুরো তার স্বাস্থ্য, পরিবারের স্বাস্থ্য, শিক্ষা সবকিছু সে কনসার্ন থাকে। সুতরাং সেখানে এই ব্যাপারে আমি আরেকটা কথা বলতে চাই। হাজরা সাহেব গণেশবাবু স্কুল স্থাপনের কথা বলেছে, স্কুল পরিচালনার কথা বলেছে, কিন্তু আমি ওনাকে আরেকটা ব্যাপারে সাধুবাদ দিতে চাই। উনি বর্তমানে কিন্তু নারী স্বনির্ভরতার উপরে কাজে ব্যস্ত আছে, সেই কর্মকাণ্ডে তিনি ব্যস্ত, এবং আমার মনে হয় এটাতেও তিনি স্বামীজির অনুপ্রাণিত। স্বামীজির দেখানোর পর থেকে তিনি আজকে যে ওমেন ডেভেলপমেন্ট করছেন, যে মহিলাদের নিয়ে কাজ করছেন, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী তৈরি করছেন, স্বনির্ভরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটাকেও আমি গণেশবাবুকে সাধুবাদ দিই, এবং আমার বিশ্বাস এটা নিশ্চয়ই স্বামীজির দেখানোর পথ দিয়ে উনি এটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বামীজি বলতেন, এটাও বলতেন যে আমার সমাজ হোক বা না হোক তা কিছু এসে যায়, কিন্তু আমি জন্মগ্রহণ করেছি এই যুব সমাজকে সংঘবদ্ধ করতে। এটা অনেক স্পষ্টভাবে বলে গেছে। আজকে আমরা যুব দিবস পালন করি, ওনাকে যুব নায়ক বলি, উনি কিন্তু নিজের মুখে বলে গেছেন যে আমি জন্মগ্রহণ করেছি এই যুব সম্প্রদায়কে সংঘবদ্ধ করতে। স্বামীজি, আমরা জানি, সবাই জানি যে স্বামীজি অনেক কষ্টের মধ্যে সংসার ত্যাগ করেছিলেন, এবং স্বামীজি যে এটা আগেও শুনলাম যে ভগবানকে পাওয়ার জন্য তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি শুধু ভগবানকে কোনো মন্দিরে বা কোনো পুজো আর্চার মধ্যে খুঁজে পাননি, খুঁজে পেতে চাননি। তিনি সকল জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব দেখেছেন। সুতরাং আমাদের জীবের প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর, সেটা একটা বিরাট উক্তি। তিনি মনপ্রাণ সেটা বিশ্বাস করতেন। এছাড়াও উনি বলেছেন বহু জন হিতায় বহু জন সুখায়। এটার মানেটা অনেক বড়, আমি আর তার ভিতরে যাচ্ছি না। এবং এটাও আমরা জানি যে ভগিনী নিবেদিতা, যেটা নারী শিক্ষার কথা বললাম, ভগিনী নিবেদিতাকে উনি বিশেষ করে বিদেশ থেকে নিয়ে এসেছিলেন আমাদের দেশে। সেই সময় নারী শিক্ষা বলতে কিছু ছিল না, নারীদের সবসময় আমরা পিছিয়ে রাখতাম। তার জন্য উনি ভগিনী নিবেদিতাকে নিয়ে এসেছিলেন নারী শিক্ষার উন্নতি। এসব ঘটনা আমরা জানি, সকলেই লেখা পড়েছি, অনেক জায়গায় দেখেছি। আমি না সেই তথ্য কোথায় যাবো না, সেসব অনেক কিছু লিখেছিলাম, সেগুলো আর বলবো না।
কিন্তু তার চেয়ে আমার একটুখানি আমার বক্তব্য শেষ করার আগে আমি চারটে ঘটনার কথা, আমরা স্বামীজির জীবনের ঘটনা নিয়ে একটু আমার বক্তব্য শেষ করতে চাই। প্রথম ঘটনা আপনারা সবাই জানেন বোধহয় যে শিকাগোতে উনি যখন এই ধর্ম মহাসম্মেলনে যোগ দিতে যান, তিনি পরিব্রাজক হয়ে সারা দেশ ঘুরেছেন, সবকিছু করেছেন। শেষে যখন শিকাগো যাওয়ার সুযোগ ঘটল, তখন তিনি মা শারদার কাছে এসে অনুমতি চান যে মা আমি শিকাগো যাচ্ছি, তুমি কি অনুমতি দেবে? তখন মা শারদা তখন রান্না করছেন, রান্না করে বসে রান্না করছেন। তিনি কোনো উত্তর না দিয়ে স্বামীজিকে বললেন যে নরেন, তুই আমাকে কি ছুরিটা দিতে তো? তখন স্বামীজি ওনাকে ছুরিটা এগিয়ে দিলেন। তো সারদা মা বললেন, হ্যাঁ তুই যা, চলে তুই জেদ করিস, যা। স্বামীজি একটু আশ্চর্য, মা আমাকে এখনো প্রশ্ন করলেন না তো, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি কাজে যাচ্ছি? তখন সারদা মা বললেন যে দেখ বেটা, এটা তুই যে আমাকে ছুরিটা এগিয়ে দিচ্ছিস না, তাতেই যথেষ্ট হয়েছে। কেন? যে তুই আমাকে যখন ছুরিটা দিলি, তুই ছুরির যে কাছের দিকটা যে ঘরে আছে, সেদিকটা তুই না ধরে ধারের দিকটা তুই ধরে কাছের দিকটা আমার দিকে বললো যে তাতে আমি বুঝেছি যে তুই নিজের ভালো চেয়ে অন্যের ভালোটা বুঝিস। এই যে তোর শিক্ষা, এটাই আমাকে তোর ব্যাপারে কোনো জিজ্ঞাসা করার দরকার নেই। যে ব্যক্তি নিজের ভালোটা শুধু বোঝে না, অন্যের ভালোটা চায়, তাকে কিছু অনুমতি দেওয়ার অপেক্ষা আছে। আমরা একটা জীবন শিক্ষা পাই যে আজকে থেকে সবাই বলেছে যে আমরা আজকে একটু অন্যরকম সেলফিশ হয়ে গেছি, স্বার্থপরের মতো নিজের কথাই ভাবি। যে ব্যক্তি আমরা যদি এটা শিখতে পারি যে নিজের চেয়েও অন্যের ভালো করাটা বিশেষ কর্তব্য বা আমাদের প্রয়োজন, এই স্বামীজির কাছ থেকে এই শিক্ষা যদি আমরা সত্যিকারে যদি অনুসরণ করতে পারি, এখন দ্বিতীয় ঘটনার কথা বলি। দ্বিতীয় ঘটনাটা যে মহাসম্মেলনে যখন উনি গেছেন, সেখানে গিয়ে উনি তো সেই ব্রহ্মচারীর ড্রেস, সেই জোব্বা পরে পাগড়ি টাগড়ি পরে উনি দাঁড়িয়ে আছেন। তখন দুজন ওখানকার বিদেশি লোক এসে ওনার সামনে এসে বলছে, হ্যালো, হাউ আর ইউ? তো স্বামীজি তখন এসে দুটো হাত জোর করে বললেন নমস্কার। নমস্কার। তারা ইংরেজি জানে না, এগুলো নিজের মতো করে মানে সেই জন্য বোধহয় বুঝতে পারিনি আমরা কি জিজ্ঞেস করছি। তখন তাদের মধ্যে একজন একটু মানে একটু অল্প অল্প হিন্দি বা বাংলাদেশ জানতো আর। তো সে তখন জিজ্ঞেস করলো, আপ কেসে হ্যাঁ? তখন আমি কি উত্তর দিলেন, আই এম ফাইন, থ্যাংক ইউ। তখন ওরা খুব আশ্চর্য হয়ে গেল, ঠিক তো ইংরেজি জানো। তখন জিজ্ঞেস করলেন যে আপনি তো ইংরেজি জানেন, তাহলে আমরা যখন প্রথমে জিজ্ঞেস করছিলাম তখন আপনি উত্তর দেননি কেন? তখন বললেন, দেখুন আপনারা আপনাদের মাতৃভাষা জিজ্ঞেস করেছিলেন, সম্মান করেছিলেন, আপনাদের নিজেদের ভাষাকে, নিজের কালচারকে সম্মান করেছিলেন।
আমি আমার কালচারকে সম্মান করেছিলাম, কিন্তু পরে যখন আপনি আমার কালচারকে বা আমার ভাষাকে সম্মান করবেন, তখন আমি আপনার ভাষায় আপনাকে আমি সম্মান করব, আপনার মাতৃভাষা দিয়ে আমি সম্মান করব। এটা একটা বিরাট শিক্ষণীয় বস্তু। আমরা নিজের কালচারকে যদি ভালোবাসতে না জানি, নিজের কালচারকে যদি সম্মান না দিতে জানি, তাহলে কিন্তু অন্য কালচার বা অন্য সভ্যতাকে আমরা সম্মান দিতে শিখতে পারি না। সুতরাং এটা ভীষণ যে আমরা যে আজকে যে কালচার, আমাদের যে সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, সেটা কিন্তু নিজেকে সম্মান দিতে হবে, সেটাকে ভালোবাসতে হবে। তৃতীয় ঘটনার কথা যদি বলি, সেই এডেন শিকাগোতে উনি এটা কিছুটা আর কি ওই সম্মেলনের আগে উনি দাঁড়িয়ে আছেন, তো একজন বেশ কয়েকজন এসে তাকে ওরকম একটা যোগ্যা করে মাথায় পাগড়ি করে দেখে why can't you wear coats and pants to look gentleman? তুমি কোট প্যান্ট পরে পরনি কেন একটা জেন্টলম্যান হওয়ার জন্য? তখন তিনি হেসে বলতেছেন যে তোমাদের কালচারে একজন জেন্টলম্যান হতে হলে কোট প্যান্ট পরতে হয়, যা একটা টেলারের অবদান। যে যত ভালো টেলার তোমাকে তত ভালো কোট প্যান্ট পরিয়ে দেবে, তুমি তত ভালো জেন্টলম্যান। কিন্তু আমাদের কালচারে শুধু সেটা নয়, বেশভূষাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, আমাদের ইম্পর্টেন্স হচ্ছে চরিত্র, ক্যারেক্টার। কিভাবে তুমি নিজের ক্যারেক্টার তৈরি করছো, এটা একটা বড় ভীষণ জীবনী শিক্ষা। এটা আমরা অত বেশি সময় কম বলে আমি অত বেশি বাড়াতে চাইছি না এই ব্যাপারে। পরেরটা একটু মজা, চতুর্থ ঘটনা। অনেক ঘটনা যার থেকে স্বামীজির লেখায়, স্বামীজির যত মানে বইপত্র আছে সেটা যদি ঘাটা যায় না, ঘটনার পর ঘটনা, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমি তিনটে ঘটনার কথা বললাম, আমার চতুর্থ ঘটনাটা বললাম শেষ করব। চতুর্থ ঘটনা হচ্ছে উনি যখন বক্তৃতা দিয়েছেন শিকাগোতে গিয়ে ওখানে সম্মেলনের পরে দাঁড়িয়ে আছে এক মহিলা, খুব ইমপ্রেসড ওনার, ওরকম চেহারা, ওরকম ইয়ে। এসে ওনার কাছে বলছেন, স্বামীজি আই ওয়ান্ট টু ম্যারি, আপনাকে বিয়ে করতে চাই। স্বামীজি তখন কতই জন আমাকে বিয়ে করতে চান, বিয়ে করতে পারি না, কারণ হচ্ছে আমি ধর্মযজ্ঞ পালন করছি, আমি সন্ন্যাসী, আমি তো বিয়ে করতে পারি না আপনাকে। কিন্তু সেই মহিলা আসল, আপনাকে আমি বিয়ে করবই, সে কি কারণটা কি, আপনি এত করছেন কেন? তো তখন মহিলা বললেন, আপনাকে বিয়ে করলে আমি আপনার মতো একটা পুত্র পেতে পারি, এটাই আমার অভিলাষ। তখন উনি একমাত্র এই অভিলাষ, হ্যাঁ, আমি আপনার পুত্র হয়ে যাচ্ছি, আপনি আমার মা, আপনাকে আমি আপনার বিয়ে করতে হবে না, আমি আপনার পুত্র হয়ে গেলাম। এই যে একটা চরিত্র, স্বামী একটা ভাবনা, এই ভাবনাকে বদলনা দিয়ে এই ভাবনা আমাদেরকে মূল কিছু শেখায়, মানুষকে সেইভাবে ভালোবাসা দিয়ে কিভাবে একটা পুত্র হয়ে নিজের মতো উৎসর্গ করে দেওয়া, এক মহিলাকে মার করে গ্রহণ করা, সবচেয়ে বড় চরিত্র আমাদের পৃথিবীতে বসে। আজকে আমি এই বই শেষ করতে চাই,
অনেক সময় হয়ে গেছে। আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই আমি বলেছি আমি 100 সুন্দর করে বলতে পারি না, কিন্তু চেষ্টা করছি আপনাদের যতটুকু বলার দরকার। এবং আমি আবার আমার স্বামীজিকে প্রণাম জানিয়ে আপনাদের দেখাতে জানাই আমার বয়স প্রায় 60 চলছে। এই বয়সে আমার জীবনের প্রথম চাকরি নারী সেবা নিয়ে, স্যার বললেন 1993 সালে আমি প্রথম শুরু করি নারী সেবা নিয়ে। প্রথম হচ্ছে নারীদের স্বাক্ষর শেখা। তখন বামফ্রন্টের আমল সর্বশিক্ষা অভিযানে নারী শিক্ষা করাতে হবে, স্বাক্ষর শেখা হবে। আমি তখন বিশ্বাস করতাম যে মা স্বাক্ষর করতে পারে, সে যদি অক্ষর না দিলেও স্বাক্ষর করে তাহলে তার বাচ্চা নিরক্ষর থাকতে পারে না। এই বিশ্বাস থেকে আমি মেয়েদেরকে বর্ধমানের বিভিন্ন জেলায় গ্রামে গ্রামে, বর্ধমানে সহ সুন্দরবন, একজন মহিলা সে কোন একটা সভার মধ্যে গিয়ে আমাকে প্রণাম করছে। মহিলার বয়স আমার বয়স খুবই কম, আমার বয়স হয়তো 25-26 বছর, মহিলার বয়স হবে তখন প্রায় 40-45 বছর। আমাকে প্রণাম করছে। আমি তো খুব ব্যস্ত, আমি বললো স্যার আপনি আমাদের দিয়েছে, আমার ভাষা বললেন যা দিয়েছে সেটা আমরা জীবনেও শোধ করতে পারবো না। মানে কি দিলাম, কিন্তু আজকে যখন আমাকে পঞ্চায়েত দিয়েছি, যখন উনি ঠিক দিতে গেছেন আমি সই করবো, তখন উনি দাঁড়িয়ে নিজের চেয়ারটা দিয়ে বসিয়ে বলছে এখানে বসে সই করো। আমাকে পঞ্চায়েতের মধ্যে চেয়ার দিয়েছে বলার জন্য। বড় সম্মান হয় না স্যার। আমরা আমাদের গ্রামের কোনো মানুষ পঞ্চায়েত অফিসে চেয়ারে বসে এ কোনোদিন ঘটনা ঘটেনি, আমার জীবনেও ঘটেনি। আজকে আপনি যে স্বাক্ষর শিখিয়েছিলেন সেটা আপনি জানি, শুধু এরকম করলে স্বাক্ষর হয়, তাহলেই আমি একটা চেয়ার পেয়েছি। আমার সন্তান যদি লেখাপড়া শেখে, আমরা যেমন চোখ থাকতে বন্ধ, ওরা যদি চোখ থাকতে বন্ধ না হয় তাহলে তারা কি সম্মান পেতে পারে? আমার সন্তানের মা হিসাবে আমি কি সম্মান পেতে পারি বুঝতে পেরেছি। অল ইন্ডিয়া অ্যাওয়ার্ড মৌলানা আবুল কালাম আজাদ অ্যাওয়ার্ড পেয়েছি, জুয়েল অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেয়েছি, লিডার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেয়েছি, স্কোয়াশ অ্যাওয়ার্ড থেকে স্কোয়াশ অ্যাওয়ার্ড 3 বার পেয়েছি। এবং এটা অল ইন্ডিয়া অ্যাওয়ার্ড। এছাড়া স্টার ভিজনের জন্য বেস্ট কালচারাল অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড পেয়েছি 2 বার। এটা সবই আপনাদের অবদান, মোটেই আমাদের বড় পাওনা। এই স্কুলের পরে শিক্ষা করেছে আমাদের অবদান রয়েছে। আমরা যেভাবে আজকে পর্যন্ত এই স্কুলের জন্য আমরা যেভাবে এই স্কুলের জন্য 4,60,000 টাকা পর্যন্ত শুধুমাত্র পেয়েছি সিডবি থেকে বেড়েছে জন্য। কিন্তু আমার যে এনজিও আছে সেই এনজিও যা প্রফিট করে, এখানে আপনারা এনজিও শুনলে অনেকে মনে করবেন এনজিও মানে মেরে খাওয়া ধান্দা। সেই এনজিও থেকে যা প্রফিট করেছে সেই প্রফিটে পুরো অংশ এখানে এসে এই স্কুলে ডেভেলপ করেছে। সেই চিন্তা ভাবনা, সেই ধারণাকে মূল্যায়ন দিয়ে মৌলানা আবুল কালাম আজাদ অ্যাওয়ার্ড পেয়েছিলাম শিক্ষার উপরে। এছাড়া যে নারী শক্তি কথা বললেন তার জাগরণের জন্য টাকা অ্যাওয়ার্ড পেয়েছি, বেশ ক্যারিসেপ্টি অ্যাওয়ার্ড পেয়েছি। আমাদের যাদেরকে ঋণ করেছি, যে মহিলাদের মায়ের যারা আপনাদের করেছে সাহায্য করেছে, একই সাথে অ্যাওয়ার্ড পেয়েছি। একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে যে প্রচেষ্টা করেছি সেই প্রচেষ্টা থেকে গোলাপুরি অ্যাওয়ার্ড পেয়েছি, এটাই বড় পাওনা। আর উত্তরবঙ্গের মানুষ, সাধারণত মানুষ এবং গ্রামের এলাকার অনেক মানুষ তারা যে সম্মানটা দেয়, এটাই বড় পাওনা। যেমন আর কিছু পাওয়ার নেই। আর বাকি জীবনে যতদিন থাকবো, যদি এইটাকে সুস্থভাবে ম্যানেজমেন্ট করে আরো আমার এলাকা, তো তিনি সহ
আরো 5 জনের একটা কমিটি করে আমরা বললাম 20টা বাচ্চাদের যারা গরিব অথচ দরিদ্র, তারা 1 বছরের পড়াশোনা হলে আবার সে আপনার মতো আসতে পারে। 1 বছরের পড়াশোনা হওয়ার পরে স্কুলের সমস্ত টিউশন ফি, তার নোটিশের পোশাক, ইউনিফর্ম এবং তার বইপত্র সমস্ত পরীক্ষা ফিসের সমস্ত আমরা দেবো। এইভাবে ধীরে ধীরে আমরা চেষ্টা করছি, যখন যেমন সামর্থ্য হয়েছে তখন সেই সমস্ত মানুষের সহায়তা করার চেষ্টা করছি। আপনারা শুনে আশ্চর্য হবে, গত বছরে সারা শিক্ষা বছরে আমাদের গত ডিসেম্বর পর্যন্ত স্কুলের আয়, টোটাল যা ফিস নেই তার আয়ে 27% আয় এসেছে। 27%। মনে করেছে দিতে পারবো না, 1 পয়সা দিতে পারবো না। যদি আপনারা তারপরে রিনিউ করতে চান করুন, না না করুন। আর 17 বছর বয়সে বাবা মাকে ত্যাগ করে বাচ্চা ঘর চলে গেছে, সে কোথাও গিয়ে মিস্ত্রি কাজ করে ভালো সেখানে আমার একটা বিয়ে করে বসেছে, কোনো খবর নেই। এই 17 বছরের মা যার হয়তো 25 বছর বা 22 বছরের বিয়ে করে হতো, আইনত ভাবে 1 বছরের বিয়ে হওয়া উচিত না। 17 বছরের মা 1 বছরের বাচ্চাটাকে না বাচ্চার গলা থেকে মারতে, কেননা ওই মা যখন লোকের বাচ্চা কাজ করতে যাচ্ছে, যখন শহরে গিয়ে কাজ করতে যায়, তখন সেই বাড়িওয়ালি বলে তোমার বাচ্চা নিয়ে কাজ হবে না, তুমি যদি নিজে থেকে কাজ করতে পারো আসতে পারো। কোথায় কাজও বাচ্চা 1 কাঠা জমি নাই, রাস্তার জায়গায় বা ঘাট জমিতে কাম থাকিয়ে অথবা ছোট্ট একটা সামনা করে সংসার চালাতো, স্বামী ছেড়ে গেছে, আর সে কোথায় যাবে? সে বাচ্চাটা আমার এখানে বিনা বেতনে পড়ে। কিন্তু তুমি যদি সার্বিক শিক্ষা আমাদের নেচার থেকে নাও, আমাদের প্রকৃতি থেকে নাও, তাহলে সেই শিক্ষায় তোমার কোনোদিন হারাতে পারবে না। তুমি সবসময় সেই শিক্ষা উচ্চ শিক্ষিত হবে, তোমার জ্ঞানের পরিসীমা কিন্তু কমবে না। আমরা সেই জন্য সমস্ত ধরনের পরিবেশ করার চেষ্টা করি। যেমন যে ঈশ্বরী স্কুলের মধ্যে আমাদের ওয়াটার নির্দেশে একটা প্ল্যান্ট আছে, যে প্ল্যান্টে আংশিক ফি ওয়ার দরকারি হয়, আমার বাচ্চারা বিনা পয়সায় সেই জল খেতে পারে। তেমনই এখানে ভেতরে একটা শিশু পাঠ করেছি, যেখানে বাচ্চারা বিভিন্নভাবে তার শারীরিক বিকাশ করতে পারে। একটা ভালো মাঠ আছে, আপনারা দেখেছেন, বিভিন্ন ধরনের খেলা করতে নিয়ে। হয়তো অনেক সরকারি স্কুলে বড় বড় মাঠ আছে, কিন্তু কটা বেসরকারি স্কুল যারা অনেক পয়সা দেয়, আমাদের স্কুলে শুরু হয় 450 টাকা থেকে 1050 টাকা মতো টিউশন ফি। এইটুকু টাকা এলাকায় তো দূরে না, কোন এলাকায় এত কম টাকায় এরকম সুন্দর পরিবেশ দিয়ে বাচ্চাদের পড়াতে করা যায় না। তবে এখানে শেষ নয়, আরো অনেক কিছু করা আছে। আরো বাচ্চাদের মানসিক শারীরিক বিকাশের জন্য, যেমন আপনারা দেখবেন আমাদের নাচের টিচার আছেন, গানের টিচার আছেন, ক্যারাটের টিচার আছেন। আমাদের এখান থেকে একবার যে বাচ্চাটি স্টেটের মধ্যে দ্বিতীয় হলো ক্যারাটে, একটা মেয়ে, আমরা সেদিন গর্ব হয়েছে। নারী শিক্ষা মানে নারী শুধু শিক্ষিত হলে হবে না, তাদের পাশ করলে হবে না, তাদেরকে চাই নিজেকে আত্মরক্ষার জন্য তৈরি করা। এই আত্মরক্ষা তৈরি করতে হলে শুধু পুঁথিগত হবে না, তাই ক্যারাটে শিখতে হবে, তার দৌড় শিখতে হবে, তার নাচ শিখতে হবে, তার গান শিখতে হবে। আবার তাকে যে কোনো বিপদ থেকে নিজেকে রক্ষা করা শিখতে হবে। সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। সেই শিক্ষার জন্য আমরা চেষ্টা করছি আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে শ্রী রামকৃষ্ণকে, মা সারদাকে, বিবেকানন্দকে স্বতন্ত্র প্রণাম জানিয়ে শেষ করছি।